আয়ুর্বেদিক অ্যাকচুয়ালি কি, মানে যদি সাধারণ মানুষকে আপনি বোঝাতে চান? আয়ুর্বেদ ইটস এ সায়েন্স অফ লাইফ। আমরা অসুস্থ হবার আগেই শরীরটাকে এমন একটা প্রোটেকশনের মধ্যে নিয়ে যাব যাতে অসুস্থ হওয়ার চান্সটা কমে যায়। আয়ুর্বেদের যে চিকিৎসা পদ্ধতি, এটা কি শুধু হার্বাল ওষুধ, না এর সাথে না। আরো অনেক কিছু? না, অনেক কিছু যুক্ত আছে। হার্বাল ওষুধ বা ভেষজ ওষুধ এটা একটা জাস্ট মানে সিম্পল পার্ট। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ফর পাইলস, বেশিরভাগ মানুষই প্রথমে এটাকে একটু ইগনোর করে যায়। তো এই চিকিৎসাটা আয়ুর্বেদেই আমার মনে হয় সব থেকে ভালোভাবে করা যাচ্ছে এখন। আর্থারাইটিস যেটা আমরা বলি, সেটা কি কোনো বয়স ডিপেন্ডেন্সি থাকে, না যে কোনো বয়সই হতে পারে? আর্থারাইটিসের জন্য বয়স ডিপেন্ডেন্সি ব্যাপারটা, মানে এই যে পঞ্চকর্মা অ্যাকচুয়ালি কি, আর এটা করার সময় কোনো ব্যথা এগুলো হয় কি? পঞ্চকর্মা হচ্ছে একটা পদ্ধতি। এটা পঞ্চ নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা 5 কর্মাস। তার ব্যথার তো প্রশ্নই নেই, বরঞ্চ হি উইল ফিল বেটার। হেয়ার ফল, তারপরে আপনার অল্প বয়সে চুল পেকে যাওয়া, এটা এখন তরুণদের একটা খুব বড় চ্যালেঞ্জ। তো এটা আয়ুর্বেদিতে কিভাবে চিকিৎসা হয়? এক্ষেত্রে না মানে যে পেশেন্টরা আসে তাদের অনেকগুলো অ্যাসেসমেন্ট করতে হয়। মানে এলো আর আমি একটা হেয়ারের ওষুধ দিলে এরকম হবে না কিন্তু। নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকথা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি খুবই এক্সাইটেড, কারণ আমার সাথে আছেন একজন অত্যন্ত সুদক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক, ডক্টর সন্দীপন চক্রবর্তী, যিনি বিগত 20 বছরেরও বেশি সময় ধরে আয়ুর্বেদিক চিকিৎসার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। আজকে আমরা এমন কিছু রোগ নিয়ে আলোচনা করব যেগুলি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির দ্বারা সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব। নমস্কার। নমস্কার। আমাদের চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ডাক্তারবাবু, 20 বছরেরও বেশি আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সাথে জড়িত আছেন। তো এতদিনের আপনার কি অভিজ্ঞতা হয়েছে, বা এই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে আপনি কেন এলেন? প্রায় 20 বছরের বেশ, মানে 22-23 বছর মতো চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত, আয়ুর্বেদিক চিকিৎসার সাথে আমি। তো অভিজ্ঞতা যেটা হলো যে ক্রনিক ডিজিজ যেগুলো আমরা মেনলি ডিল করি বিভিন্ন ডিজিজ হিসেবে, এবং তার জন্য অ্যাসোসিয়েটেড যে ডিসঅর্ডার ছিল সেই যে বিভিন্ন পেশেন্টের যেগুলো ডিল করি, সেইগুলোকে যদি আমরা প্রায় সারিয়ে ফেলি বা সারানোর মতো একটা পরিস্থিতি তৈরি করতে পারি, পেশেন্টরা খুবই উচ্ছ্বসিত হয়, কারণ তারা প্রায় হতাশ হয়েই আমাদের কাছে বেশিরভাগ সময় আসে। এবং তখন আমরা যখন অনেকটা বেটার রেজাল্ট দিতে পারি এবং আস্তে আস্তে পেশেন্টরাও নিজেরা কনফিডেন্স পেয়ে যায় যে আমি আগের থেকে অনেকটা ভালো আছি এবং ভালো হতে পারি, তার মনেই আত্মবিশ্বাসটা তৈরি হয়। তখন ডাক্তার হিসেবে তো মানে যে কোনো ডাক্তারের মধ্যে আমারও খুব ভালো লাগে, এবং এই জার্নিটা তখন একটা সাকসেসফুল জার্নি মনে হয়। আর আমরা যখন প্রথমে ভর্তি হয়েছিলাম আয়ুর্বেদিক চিকিৎসা মেডিকেল কলেজে, তখন যে প্রথাগতভাবে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছিলাম, তারপরে পোস্ট গ্রাজুয়েট করেছি, সেইগুলো তো আছে। প্রথম দিকে আমি অনেক কিছু শিখতে হয়েছে, অনেক দিন ডাক্তারি পড়ার সময়ও শিখেছি, ডাক্তারি শুরু করার পরে অনেক কিছু বেশ কিছুদিন ধরে শিখতে হয়েছে, কারণ আয়ুর্বেদিক চিকিৎসাটা খুব জটিল চিকিৎসা পদ্ধতি। এটা শুধু শারীরিক ম্যানিফেস্টেশন দেখে চিকিৎসা হয় না, আমাকে একটা ইনার আই রাখতে হয়, যেটা কিনা পেশেন্টের ভেতর অবধি আমি বুঝতে পারি বা দেখতে পারি বা অ্যাসেসমেন্ট করতে পারি। তো সেইটা শিখতে সময় লেগেছে। তো আস্তে আস্তে শিখেছি এবং আস্তে আস্তে এখন আমরা অ্যাপ্লিকেশন করছি, ভালো রেজাল্ট আসছে। তো এখানে আপনার কোন জিনিসটা বেশি আপনাকে অনুপ্রাণিত করেছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আপনি? অনুপ্রাণিত সেটাই করে যখন দেখি যে ক্রনিক পেশেন্ট, যেগুলো ধরুন একটা পোস্ট সিভিএ পেশেন্ট, যার দীর্ঘদিন ফিজিওথেরাপি করার পরও একটা দিকের হাত পা উঠছে না বা অ্যাক্টিভিটি পজিশনে নিয়ে যেতে পারছে না, তখন আমাদের কাছে আসে এবং আমরা যথারীতি ট্রিটমেন্ট করে, পঞ্চকর্মা একটা সিস্টেম অফ ট্রিটমেন্ট আছে, তখন দেখি না আগের থেকে অনেকটা বেটার পজিশনে গেছে। যেসব পেশেন্ট জেনারেলি সারছে না, তাদেরকে যদি সারাতে পারি সেটাই সব থেকে বেশি উৎসাহিত হয়। এবং সেই সারানোটা আবার একটু ডিপেন্ড করে, হয়তো কেউ পুরো সারলো, কেউ সারার মতো অবস্থায় চলে গেল, তাতেও পেশেন্ট অনেক কনফিডেন্স পেয়ে যায়, তারপর নিজেই তার নিজের প্ল্যানটা করতে পারে। তো এই জায়গাটা খুব উৎসাহিত করে যে খারাপ ধরনের অসুখ এবং তার জন্য নেগেটিভিটি যেটা তৈরি হয় সেটাকে আমরা যদি দূর করতে পারি। মানে তাহলে আপনার ভাষাতে
আয়ুর্বেদিক অ্যাকচুয়ালি কি, মানে যদি সাধারণ মানুষকে আপনি বোঝাতে চান? আয়ুর্বেদ ইটস এ সায়েন্স অফ লাইফ, একটা সোজা কথায় যদি বলি, মানে আপনার জীবন আপনি কিভাবে চালাবেন সেটা যদি একটা মেডিকেল সায়েন্স দ্বারা গাইডলাইন পাই, সেটা হচ্ছে আয়ুর্বেদা। কারণ আয়ুর্বেদার চিকিৎসার মধ্যে অনেকটাই আছে তো আপনার দিনচর্যা, জীবনযাত্রা, এইগুলো লাইফস্টাইল ম্যানেজমেন্ট। এবং সেখানে একটা মানুষকে আমি অসুস্থ কন্ডিশনে নিয়ে আসার আগেই তাকে যদি আমি প্রতিরোধ করতে পারি, সেই জায়গাটার উপর আয়ুর্বেদে বিশেষ ইম্পর্টেন্স দেওয়া আছে। এই নিয়ে অনেক মানে আমাদের যারা চরক, সুশ্রুত, বাগভট যেসব মনি ঋষিরা ছিলেন, তাদের অনেক লেখা আছে, অনেক অ্যাসেসমেন্ট আছে, অনেক আলোচনা আছে। এবং সেখানে এটাই প্রতিভাত হয়েছে যে আমরা যদি ডিজিজ কন্ডিশনের আগেই, এবং সেটাই এখন ওয়েস্টার্ন কান্ট্রিতেও এটা ফলো করার চেষ্টা করছে, তারাও বিভিন্ন মেডিটেশন, যোগা, ন্যাচুরোপ্যাথি এবং আয়ুর্বেদা এগুলো সাহায্য নিচ্ছে যে আমরা অসুস্থ হবার আগেই শরীরটাকে এমন একটা প্রোটেকশনের মধ্যে নিয়ে যাব যাতে অসুস্থ হওয়ার চান্সটা কমে যায়। তো আয়ুর্বেদাতে এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্স, এবং সেটা দিয়েই আমরা চিকিৎসাটা স্টার্ট করি। আয়ুর্বেদা যে চিকিৎসা পদ্ধতি, এটা কি শুধু হার্বাল ওষুধ, না এর সাথে আরো অনেক কিছু? না, অনেক কিছু যুক্ত আছে। হার্বাল ওষুধ বা ভেষজ ওষুধ এটা একটা জাস্ট মানে সিম্পল পার্ট। এর সঙ্গে আমরা যদি চিকিৎসা ব্যবস্থাটাকে দুটোভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সমন চিকিৎসা, যেখানে আমরা মেডিসিন ইউজ করি। সেখানে যেমন হার্বাল মেডিসিন আছে, রসৌষধি প্রচুর আছে, এবং রসৌষধির বিশাল ভাস্ট অ্যাপ্লিকেশানস আছে। এবং রসৌষধি তৈরি করারও, রসৌষধি মানে তার মধ্যে কিছু কেমিক্যালস ওষুধ আর কি, তো সেটাকে তৈরি করাও একটা বিশেষ পদ্ধতি আছে, এবং সেটা খুবই শক্ত পদ্ধতি। তো সেই পার্টটা আছে। তার সঙ্গে শোধন চিকিৎসা আয়ুর্বেদে ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি যত না আমি তাকে ইনপুট করব, তার থেকে তার এক্সক্রিয়েটরি প্রোডাক্টটাকে আমি বার করব বেশি, আউটপুটটা বেশি করব, যাতে তার শরীর থেকে বিষগুলো বের হবে, টক্সিনস বের হয়। তো এই যে শোধন আর সমন চিকিৎসার একটা কম্বিনেশন, সেটাই পুরো আয়ুর্বেদা। এবং তার সঙ্গে খুব সিগনিফিকেন্টলি হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট। তার জীবনযাত্রাটাকে আমরা তৈরি করব, তার ডায়েট, তার ঘুমানো, শোয়া, দিনচর্যা পুরোটাই যদি না কভার করা যায়, তাহলে কিন্তু আয়ুর্বেদা চিকিৎসা মানে পুরো সাকসেস আসে না। তো অ্যাজ এ হোল এটা নিয়েই আয়ুর্বেদা। মানে তাহলে আপনার মতে হচ্ছে আয়ুর্বেদা কিছু ওষুধ, কিছু লাইফস্টাইল, কিছুটা দৈনন্দিন জীবনযাত্রা, এগুলো নিয়ে টোটাল প্রসেসটা, এবং কিছুটা হচ্ছে শোধন, মানে ওষুধ দেবো এবং কিছু জিনিস শরীর থেকে বার করে নেবো, এই জিনিসটা নিয়েই পুরোটা আয়ুর্বেদ। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ফর পাইলস, এটা না গুগলে এখন প্রচুর সার্চ করছে লোকে। হ্যাঁ, বিভিন্ন লোকেরা আমি দেখিও অনেক পেশেন্ট অন্য একটা অসুখ নিয়ে এসেও আবার দেখি তার মধ্যে পাইলস এসে গেছে। পাইলস এমন একটা কমনেস্ট ফর্ম অফ অ্যানোরেক্টাল ডিজিজ হয়ে গেছে। এটা হচ্ছে পাইলস মানে কাদের বেশি হচ্ছে, যাদের ইয়াঙ্গার এজদের বেশি হচ্ছে, কারণ তারা খুব স্ট্রেস, স্ট্রেন, অ্যাংজাইটির মধ্যে থাকে, তাদের খাওয়া দাওয়ার লাইফস্টাইলটা একটু অনিয়মিত হয়ে যায়, এবং তার ডায়েট প্যাটার্নের মধ্যে স্পাইসি জাঙ্ক ফুড বেশি থাকে, এবং তাদের বাবেল ক্লিয়ারেন্সও একটা ইরেগুলারিটির মধ্যে যায়, এবং সেটা তারা খুব একটা সংশোধন করার চেষ্টা করতে পারে না তাদের জীবনযাত্রার জন্যই। এবং অ্যালকোহল, স্মোকিং এগুলো তো এখনকার লাইফস্টাইলে আছে। তো এগুলোর জন্য কিন্তু আস্তে আস্তে পাইলস বাড়ছে। এবং প্রথম দিকে হয় কি, বেশিরভাগ মানুষই প্রথমে এটাকে একটু ইগনোর করে যায়, ঠিক আছে এটা গ্রোথ আছে, একদিন হয়তো সমস্যা করলো, আবার 2-3 দিন কিছুই হলো না, আবার 1-2 সপ্তাহ পরে আবার একটু সমস্যা করলো, কিন্তু আস্তে আস্তে গ্রোথটা বাড়তে থাকে। পাইলস মানে একটা মাসের মতো স্ট্রাকচার, যেটা কিনা ভেনাস এনভার্জমেন্ট থেকে তৈরি হয়। ব্লাড সার্কুলেশন হঠাৎ যদি স্টপ হয়, সেখানেই একটা মাস তৈরি হবে, এবং সেটা আস্তে আস্তে গ্রোথ হবে, সলিড হবে, সেটা পাইলস হয়ে যাবে। তো এই চিকিৎসাটা আয়ুর্বেদেই আমার মনে হয় সব থেকে ভালোভাবে করা যাচ্ছে এখন, কারণ আমরা দেখেছি যে জেনারেলি অপারেশন করলে অনেক রকম কমপ্লিকেশন হয়। আয়ুর্বেদেও অপারেশন করতে হয় খাসসূত্রের অ্যাডভান্স স্টেজে, তার আগে অনেক সময় মেডিকেশনস এবং তার লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং কিছু লোকালাইজ ট্রিটমেন্ট করে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা। মানে এটা লাইফ টাইমের জন্য কিওর হয় না? অ্যাবসলিউটলি লাইফ টাইমের জন্যই কিওর হবে। মানে এখানে রোগীরা সবচেয়ে কোন ভুলটা করেন যার জন্য পাইলস? একটাই বেশি বড় ভুল সব রোগীই করেন, এবং সেটা হচ্ছে এটাকে না গুরুত্ব দেওয়া, এবং এই গুরুত্ব না দিয়ে ভাবে যে এমনি ঠিক হয়ে যাবে, আমি একটা ওষুধ কিনলাম, কিছুদিন ক্রিম লাগিয়ে ফেললাম, অ্যানাস এরিয়াটাকে আমি ড্রাইনেস থেকে একটু ময়েস্ট করে রাখলাম, তখন সমস্যার মানে সিমটমসগুলো কমে গেল, তখনই ভাবে যে এটা বোধহয় ঠিক আছে। কিন্তু এই গুরুত্ব না দিয়ে প্রথমেই ডাক্তারবাবুকে দেখাতে হবে। একটা গ্রেডেশন হয় পাইলসের, যে 1st ডিগ্রি পাইলস, 2nd ডিগ্রি পাইলস, 3rd ডিগ্রি পাইলস। পাইলসের অবস্থান এবং তার আউটকামের উপর ডিপেন্ড করে।
তো সেইটাকে প্রপারলি অ্যাসেস করে তার প্ল্যান অফ ট্রিটমেন্টটাকে ফিক্সড করতে হবে। সেইভাবে যদি না আগানো যায় তাহলে কিন্তু ভবিষ্যতে বড় সমস্যা হবে, তখন এমার্জেন্সি সার্জারি বা এসব কিছু করতে হবে। মানে তখন কি সেটা আয়ুর্বেদিক দিয়ে পসিবল না তখন? আয়ুর্বেদ দিয়ে এই পাইলসটার একদম 0 থেকে 100 পুরোটাই পসিবল, পুরোটাই পসিবল। আচ্ছা, এই যে হাঁটুর ব্যথা, মানে এটা একটা ক্রনিক ডিজিজ, তো এই যে ক্রনিক ডিজিজটা, এটা কি যে হাঁটুর ব্যথা মানে আর্থারাইটিস যেটা আমরা বলি, সেটা কি কোনো বয়স ডিপেন্ডেন্সি থাকে না যে কোনো বয়সই হতে পারে? আর্থারাইটিসের জন্য বয়স ডিপেন্ডেন্সি ব্যাপারটা বয়সও যেমন একটা যুক্ত থাকে অসুখের সঙ্গে, আবার দেখা গেছে খুব ইয়াঙ্গার এজেও অসুখটা হচ্ছে। এখন হাঁটুর ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে, একটা যেমন একটা খুব জেনারেল কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, সেইটা আবার ডিপেন্ড করে মেল ফিমেল, মানে ইভ্যালুয়েশন করতে হয়। একটা মেলের প্যাটার্ন অফ অস্টিওআর্থ্রাইটিস, একটা ফিমেলের প্যাটার্ন অফ অস্টিওআর্থ্রাইটিস ডিফারেন্ট থাকে, তাদের কারণগুলোও ডিফারেন্ট। আবার একটা ইয়াঙ্গার এজের অস্টিওআর্থ্রাইটিস একটা সিনিয়র এজের আর্থ্রাইটিসের সঙ্গে ডিফারেন্স থাকে। আবার আর্থ্রাইটিস আবার যদি রিম্যাটয়েড আর্থ্রাইটিস থেকে অস্টিওআর্থ্রাইটিস হয় তখন কিন্তু আরও বড় সমস্যা হয়। সুতরাং অনেকগুলো ফ্যাক্টরস এর মধ্যে আছে, একটা যেমন এজ, সেক্স আছে, তার সঙ্গে তার মানে কি ধরনের ইস্যু থেকে আর্থ্রাইটিসটা ডেভেলপ করলো। ধরুন একটা ফিমেল পেশেন্টের কথা যদি বলি, আমি বেশিরভাগ আছে পোস্ট মেনোপজাল পেশেন্টদের অস্টিওআর্থ্রাইটিসটা খুব ডেভেলপ করে যাচ্ছে। কেন? তার পোস্ট মেনোপজাল, তার কিছু হরমোনস ইরেগুলার হয়ে গেল যেই মেনোপজ স্টার্ট হলো, এবং তার জন্য তার হাঁটুর মধ্যে যে ক্যালসিয়াম লেয়ার্স আছে বা যে ইরোশনসগুলো, কার্টিলেজের যে লংজিভিটি আছে সেগুলো কমতে শুরু করে, এবং তখন তার যদি বাই চান্স ওবেসিটি থাকে অস্টিওআর্থ্রাইটিস হবেই। তো ওবেসিটি, এজ, সেক্স, লাইফ, সেক্স এবং এজ, এগুলোর উপর খুব ভীষণভাবে ডিপেন্ড করে। এই যে জয়েন্ট পেন, এটা কি কোনো এই যে পঞ্চকর্মা যে পদ্ধতি আছে, ট্রিটমেন্ট প্রসিডিওর, এটা দিয়ে কোনো উপকার হয়? হ্যাঁ, অবশ্যই উপকার হবে। আমরা জয়েন্ট পেনটাকে প্রথমে অ্যাসেস করতে হবে, এটা আর্থ্রাইটিস থেকে হচ্ছে না অন্য কোনো সমস্যা থেকে হচ্ছে। যদি দেখা যায় আর্থ্রাইটিস থেকে হচ্ছে, তখন আমাদেরকে একটু প্ল্যান করতে হবে যে ট্রিটমেন্টটাকে আমরা কীভাবে স্টার্ট করব। এখন এটারও আবার আয়ুর্বেদে এত বড় ব্যাখ্যা আছে এটা, যে আর্থ্রাইটিসটাকে আমি কী ধরনের কোন দোষজ অসুখ ভাববো। কারণ এটা একটা আয়ুর্বেদের ফিলোসফি বা বলতে পারেন সায়েন্স, বেসিক যেটা, যে ত্রিদোষের উপর আমার বডিটাকে ব্যালেন্স করে রাখে, বাত, পিত্ত, কফের উপর। যখনই আর্থ্রাইটিস হবে তার একটা ডিজেনারেটিভ চেঞ্জ হচ্ছে, মানে আমরা সবাই একটা কার্টিলেজ নিয়ে তৈরি হয়। এই যে হাঁটুটা, এটা একটা কমপ্লেক্স জয়েন্ট, এর মধ্যে অন্তত 4-5টা বোনসের জয়েন্ট জোড়ি মানে যুক্ত হয়ে জয়েন্টটা তৈরি করেছে, এবং প্রত্যেকটা বোনস টু বোনসের মধ্যে যে লাইনিংটা আছে সেখানে কার্টিলেজ কভার থাকে, আবার বোনস টু বোনসের মধ্যে যে যোগাযোগটা আছে সেটা একটা লিগামেন্ট কভার করে। তো এই কার্টিলেজগুলোর ইরোশনের নামই হচ্ছে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস। এখন আয়ুর্বেদের পার্সপেক্টিভে বলছে যে অস্টিওআর্থ্রাইটিস, এই কার্টিলেজের যখন ইরোশন শুরু হচ্ছে তখন তোমার শরীরে বাতদোষ বেড়ে যাচ্ছে, যেহেতু একটা ডিজেনারেটিভ প্রসেস হচ্ছে। তাহলে বাতদোষকে আমি যদি ভিসিয়েটেড বাতদোষকে যদি আমি ব্যালেন্স করতে পারি, তাহলে এটা অনেকটা রিকভার হবে। সেই জন্য আমরা লোকাল একটা ট্রিটমেন্ট করি, আবার ফলোড বাই একটা সিস্টেমেটিক ট্রিটমেন্ট করি। সেটা চিকিৎসার নাম হচ্ছে বস্তি চিকিৎসা। আবার লোকাল ট্রিটমেন্টের নাম অনেক রকম আছে, সেখানে হচ্ছে ইলাগিরিন, কড়িকিরি, এইসবগুলো আছে, মানে অ্যাপ্লিকেবল ট্রিটমেন্ট। তো দেখা গেছে যদি গ্রেড 1 বা গ্রেড 2 স্টেজে অস্টিওআর্থ্রাইটিস আছে এবং তার সঙ্গে তার ওবেসিটি, তার লাইফস্টাইল, তার ডায়েট প্যাটার্ন, এগুলো সব একসাথে কারেকশন করা যায়, তাহলে হাঁটু চেঞ্জ করার জায়গায় তাকে যেতে হবে না, একটু আর্লি আসতে হবে। একদম অ্যাডভান্স স্টেজে চলে এলে তখন একটু কমপ্লিকেশন হয়ে যায়, যে কীভাবে আমি পুরোটাকে ধরবো। তাও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঠিকমতো রিকভার হয়। মানে এই যে পঞ্চকর্মা, মানে কথাটাই অনেক ভারী, তো অনেকের লোক বা ইভেন আমারও একটা জিজ্ঞাসা আছে, যেটা এই পঞ্চকর্মাটা অ্যাকচুয়ালি কি, আর এটা করার সময় কোনো ব্যথা এগুলো হয় কিনা? পঞ্চকর্মা হচ্ছে একটা পদ্ধতি, এটা পঞ্চ নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা 5 কর্মাস, মানে অ্যাসোসিয়েশন অফ 5 কর্মাস। এটা একটা মানে সিস্টেম অফ ট্রিটমেন্ট বলা যায় ইন আয়ুর্বেদা, দ্যাট ইজ আ থেরাপিউটিক ট্রিটমেন্ট। মানে আমি শুধু ওষুধ লিখছি না, আমি তাকে একটা থেরাপির মধ্যে নিয়ে যাচ্ছি। এবার এই পঞ্চকর্মার 5টা কর্ম কিন্তু মানে একটা সিরিজ আছে, মানে কীভাবে আমি করব। তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেটা প্রথমেই আমরা করি, স্নেহন সেদন করি প্রথমে, তারপরে মানে বস্তি চিকিৎসা করি, তারপরে বমন করি, তারপরে বিরেচনও করা যায়, তারপরে নস্যম করা যায়, তারপর রক্তমক্ষণ করা যায়। এতগুলো জিনিস করলে তাহলে একটা ফুল পঞ্চকর্মা কাভার হবে। এবার এটা ডিপেন্ড করবে কাকে কি করব, সেটা ডিপেন্ড করছে যে আমি কী ধরনের অসুখ আমি নিয়ে পেশেন্ট আসছে। এবার যদি দেখা যায় একটা পেশেন্ট খুব মানে অ্যাকিউট অস্টিওআর্থ্রাইটিস নিয়ে আসছে বা রিমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আসছে, তাকে আমি বস্তি আর বিরেচনার উপর রাখবো এবং কিছু ওষুধপত্র খেতে দেবো।
তো এইভাবে অ্যাসেস করা যায়, এটাতে একদমই লাগালাগি কোনো বিষয় নেই এবং খুব মানে বডি ফ্রেন্ডলি ট্রিটমেন্ট বলা যেতে পারে। এবং পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে রিলিফই বেশি পায়, কারণ তার শরীর থেকে তো ইম্পিউরিটিসটা বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি ভালো হচ্ছে, কার্টিলেজ লিগামেন্টের অ্যাক্টিভিটি বেটার হচ্ছে, তাহলে তার ব্যথার তো প্রশ্নই নেই, বরঞ্চ হি উইল ফিল বেটার। আচ্ছা, এই যে পঞ্চকর্মা, এটা কি সমস্ত রোগের জন্য অ্যাপ্লিকেবল, না কিছু পার্টিকুলার না, না, না। ডিজিজ সেখানে আপনার পঞ্চকর্মা সমস্ত রোগের জন্যই অ্যাপ্লিকেবল অলমোস্ট, কিন্তু কোন রোগের জন্য কি পঞ্চকর্মা করতে হবে, কোন অ্যাঙ্গেলে আমাকে ভাবতে হবে পেশেন্টের কে অ্যাসেসমেন্ট করে তার জন্য আমাকে যে প্রোগ্রামটা বানাতে হবে সেইটা কিন্তু ডিফারেন্ট হয়, মানে বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন পেশেন্টেরা। যেমন একটা স্কিন ডিসঅর্ডারের পেশেন্ট এলো, তাকে আমি এক ধরনের অ্যাঙ্গেলে ভাববো, আবার একটা আর্থ্রাইটিসের পেশেন্ট হলো, তা একজন ডায়াবেটিসের পেশেন্ট এলো, একজন ধরুন হাইপার টেনশনের পেশেন্ট হলো, তা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে ভাবতে হবে পেশেন্টের সিচুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ অসুখটা কী নিয়ে এসছে বা ম্যানিফেস্টেশনটা কী হচ্ছে সেটার উপরে। মানে পঞ্চকর্মা তাহলে সব রোগের জন্যই প্রযোজ্য? অলমোস্ট সব রোগের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, একটু আগে আপনি যে 5 ধরনের কর্মর কথা বললেন, এইগুলো যদি আরেকটুখানি এলাবোরেটলি আমাদের বলেন। 5 ধরনের কর্ম মানে 5 ধরনের কর্ম নিয়েই আমরা পঞ্চকর্ম সেট আপ করছি। তো আরেকটু আমি ডিটেলসে বলছি, পঞ্চকর্মাটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পূর্বকর্ম, একটা হচ্ছে প্রধান কর্ম। পূর্বকর্মের মধ্যে আমরা করি স্নেহন এবং সেদন, যেটাকে ওলিয়েশন বলে, এবং সেদন মানে স্টিম দেওয়া, করা। তো সেইটা হয়ে গেল। তারপরে আমরা প্রধান কর্মে ঢুকবো। প্রধান কর্মের মেনলি হচ্ছে বস্তি, বমন, বিরেচন, রক্তমুক্ষণ এবং নস্যম। তো এই যে বস্তি কাকে করব, বমন কাকে করব, বিরেচন কাকে করব, রক্তমুক্ষণ কাকে করব বা নস্যম কাকে করব, এটা ডিপেন্ড করে পেশেন্ট থেকে তার অ্যাসেসমেন্টের উপরে। জেনারেলি দেখা গেছে যারা বস্তি জিনিসটা কি, একটা ডিককশন বা মেডিসিনের একটা সলিউশন আমরা পার রেক্টাম আমরা পেশেন্টের অ্যানাল ক্যানালের মধ্যে দিয়ে পুশ করি থ্রু আউট হিজ ইন্টেস্টাইনস, এবং ইন্টেস্টাইনের একটা পার্ট অবধি সেটা যাবে এবং সে গিয়ে ওখানকার টক্সিনস এলিমিনেট করে বাতজনিত কারণে তার যে টক্সিনস আছে সেটাকে যদি আমি এলিমিনেট করতে পারি এবং বাতটাকে যদি ব্যালেন্সে নিয়ে আসতে পারি, তাহলে তার পেইন রিলেটেড অসুখগুলো, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড, অনেকটা রিকভার হবে। তো এইটার জন্যই বস্তি করা হয়। এবং তার সাথে যদি আমি বিরেচনের কথাটা বলি, বিরেচনও জেনারেলি করা হয় শরীর থেকে টক্সিন এলিমিনেশনের জন্য, এবং সেক্ষেত্রে স্কিন যাদের পিত্তজনিত সমস্যা যাদের বেশি, মানে স্কিনে একটা প্রদাহ হচ্ছে, যেমন একটা সোরিয়াসিস বলে খারাপ অসুখ আছে, সেক্ষেত্রেও অনেক সময় করা হয়। তো সেই সব বিরেচন, এবং সেখানে স্নেহপান করিয়ে তার টক্সিনকে আমরা স্টমাকের মধ্যে সারা শাখা থেকে, মানে ব্রাঞ্চেস অফ দ্য অল বডি থেকে আমি যখন কোষ্ঠে নিয়ে আসবো, সেটাকে আবার এলিমিনেশন করতে হয়। তার সাথে বমন, সে একই ব্যাপার, আমরা আপার যে জিআই ট্র্যাক্ট থেকে ওটাকে এলিমিনেট করব। সেটা কিন্তু কফজ যাদের অসুখ বেশি তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে সোরিয়াসিসও করা যায় সেটা। নস্যম এবং রক্তমুক্ষণ, রক্তমুক্ষণটাকে বলছি, রক্তমুক্ষণ মানে ব্লাড লেটিং, মানে আমি শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে এলিমিনেট করে দেবো। বিভিন্ন ধরনের স্কিন ডিসঅর্ডার্স আছে, মানে এক্সিমা আছে, কিছু কিছু ক্ষেত্রে সোরিয়াসিস আছে, স্ক্যাল্পেও অনেক সময় করা হয় ফর দ্য হেয়ার লস। তো সেই সব জায়গা থেকে আমি যে ব্লাডটা আমার কাজে লাগে না, যে ব্লাডটা আমার অসুখটাকে ওয়েলকাম করছে এবং যেটা আমাকে ভালো কাজ করতে দিচ্ছে না ভালো ওষুধকে, সেটাকে আমার এলিমিনেট করতে হয়। এটাকে আমরা অনেকগুলো পদ্ধতিতে করি, স্ক্যালভেন দিয়ে করি, অনেক সময় লিচ থেরাপি বলে একটা থেরাপি হয়, সেটা দিয়েও করা হয়। আর নস্যম, যেটা আমার আপার জিআই ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে অসুখগুলো, মাইগ্রেন, সাইনোসাইটিস, এইসব ক্ষেত্রে, এবং যেগুলো ব্রেইন এবং হেড রিলেটেড যে টক্সিনস জমা যায়, সেটাকে এলিমিনেট করতে গেলে কিন্তু আমার নস্যমটা করতে হয়। তো এটা একটা ডিটেলস, এর থেকে অনেক বেশি ডিটেলস আছে, তো এটা আমি এইটুকুনি এখন বললে মোটামুটি বোঝা যাবে। একটু আগে আপনি বললেন সোরিয়াসিস, মানে ওটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, সোরিয়াসিস আর কমপ্লিকেটেড ডিসঅর্ডার্স অফ স্কিন। শুধু নট এ স্কিন, এটার মেন ম্যানিফেস্টেশনটা স্কিনে হয়, কিন্তু অসুখটা অ্যাকচুয়ালি ভেতরে। এটা আয়ুর্বেদের পার্সপেক্টিভে যে পিত্ত কফ দুটো ত্রিদোষ, যদি ত্রিদোষের মধ্যে পিত্ত কফ যদি খুব বেশি বিকৃতি হয়, তার একটা ম্যানিফেস্টেশন আসে। মডার্ন সায়েন্স এটাকে অ্যানালিসিস করছে অ্যাজ অ্যান অটোইমিউন ডিজিজ। তো এর ম্যানিফেস্টেশনটা হয় স্কিনে মেনলি, এবং স্ক্যাল্প টু টো যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো ফ্রিকোয়েন্সিতে হতে পারে, যে কোনো ডিস্ট্রিবিউশন লেভেলে হতে পারে। এবং সেখানে কি হয় যে একটা প্যাচেস দেখা যায়, এবং এক্সেসিভ ইচিং হয়, এক্সফোলিয়েশন অফ স্কিনস হয়, ফ্লেক্স হয়, এবং সেটাকে কি বলা, সেটা যে অ্যাডিশনাল সেল ডিভিশন হচ্ছে, মানে আমার ইমিউনিটি হাইপার ইমিউন অ্যাক্টিভ হয়ে গিয়ে
যে কাজটা করার দরকার নেই সেটাও করছে, সেই জন্য অ্যাডিশনাল সেল তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা বেরিয়েও যাচ্ছে। তো সেই ডিজিজটা এই শীতকালের দিকে আরো বেড়ে যায় অনেকের ক্ষেত্রে। মানে এটা হওয়ার কারণ জেনারেলি স্ট্রেস, স্ট্রেন, অ্যাংজাইটি এবং ইমব্যালেন্স অফ দ্য ফুডস, তাতেই পিত্তদোষের বিকার হয় এবং ইমিউনিটি যদি হাইপার ইমিউন অ্যাক্টিভ হয়ে যায়, অটো ইমিউন অসুখ থাকে, সেই সব ক্ষেত্রে সোরিয়াসিস খুব বেশি হয়। তো এটা কি আয়ুর্বেদিকের মাধ্যমে পার্মানেন্ট সলিউশন করা যায়? আমি তো দেখছি যেটা আয়ুর্বেদিক একমাত্র মানে অলমোস্ট 70-80% পার্মানেন্ট রিকভার করে, 70-80% পেশেন্টদের। হয়তো 20%-দের পার্মানেন্ট করতে পারলাম না, টেম্পোরারি রিলিফ হলো, আবার হয়তো 3 বছর পরে ফিরে এলো, সে আরেকবার করলো ট্রিটমেন্ট, তখন অনেকটা কমে গেল। কিন্তু যেটা হয় যে এটাকে ভাবতে হবে চিকিৎসাটাকে দুভাবে, একটা হচ্ছে যেটা যে অসুখটাকে আমি অলরেডি দেখতে পাচ্ছি, মানে স্কিনের উপরের অসুবিধে, আবার যেটা দেখতে পাচ্ছি না, যেটা ভেতরে অসুবিধা। আয়ুর্বেদে যদি দুটোভাবেই করা যায়, প্রথমে স্কিনটাকে ঠিক করে পরে পিত্তটাকে বা কফটাকে ব্যালেন্স করা যায়, তাহলে এটা অলমোস্ট কিউরেবল। মানে এটা গোড়া থেকে চিকিৎসা হয়ে যাচ্ছে, একদম গোড়া থেকে, রুট গোড়া থেকেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাদের সময় লাগতে পারে, 1 বছর 2 বছর 3 বছরও লেগে যেতে পারে, আচ্ছা, কিন্তু রিলিফ আসবে, মানে একেবারেই সেরে যাবে। একেবারে সেরে যাবে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আফটার রিলিভিং তাকে পেশেন্টকে একটুখানি গাইডলাইন মেনে চলতে হয়, কিন্তু অল থ্রু আউট দ্য মোস্ট, মানে বেশ কিছুদিন 10 বছর খুব গাইডলাইন মেনে চলতে হলো, ডায়েট প্যাটার্ন এইসব লাইফস্টাইলটাকে, এবং যে যে জিনিসগুলো বারণ করে দেওয়া হয় সেগুলো অফ করে দিলে পেশেন্ট মানে কিন্তু খাওয়া দাওয়া সবকিছু ওখানে ইনক্লুডেড থাকে। হ্যাঁ, তার সঙ্গে খাওয়া দাওয়া, ডায়েট, কতটা সে ঠান্ডা জায়গায় থাকবে, কি খাবে, কি ধরনের টেম্পারেচার ক্লাইমেটসে সে থাকবে, এগুলো একটু বেটার। মানে এটা কি শীতকালে কি বেশি দেখা যায়? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো কান্ট্রিতে শীতকালেই বাড়ে বেশি। আচ্ছা, আবার ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা গেছে, আমেরিকাতে ওদেরও কিন্তু শীতকালে বাড়ে এবং গরমকালেও থাকে। আমেরিকাতেও প্রচুর পেশেন্ট অফ সোরিয়াসিস আছে, ইন্ডিয়াতেও এখন বাড়ছে ক্রমশ এটা। আচ্ছা, এবার তো ধরুন শীত পড়েছে, এখন এই সময় কি হয়, স্ক্রিন ড্রাই হয়ে যাচ্ছে। এবার স্ক্রিন ড্রাই হওয়া থেকে স্কিনের অনেক ডিজিজ, এখন অনেক যেটা আপনি ওর মধ্যে একটা ডিজিজ বললেন আপনি, সোরিয়াসিস। তো স্কিনের এখন বেশি, হ্যাঁ আমি বললাম যেটা, যে স্কিনের ডিসঅর্ডারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে প্রচুর পেশেন্ট আর্টিকেরিয়া, ইচিং নিয়ে অল থ্রু আউট, মানে র্যাশেস এখন খুব হচ্ছে। হ্যাঁ, সিনিয়র লোকদের এটা বেশি হয়। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা ওই আর কি পিত্তর ব্যাপারটাকে আগে ডায়াগনোসিস করতে হবে, যে পিত্তের জন্যই হচ্ছে কিনা, তারপর পিত্তকে ব্যালেন্স করতে হবে ইমব্যালেন্স পিত্তটাকে। তো সেই জন্য তাকে একটা ট্রপিক্যাল ট্রিটমেন্ট করা হয় আমাদের পঞ্চকর্মা থেরাপির মধ্যেই, মানে এমনভাবে সেবন করতে হবে তার ইরিটেশনগুলো কমে যাবে, তারপরে ভেতরটাকে আস্তে আস্তে বিরেচন করে 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 তার টক্সিনগুলো এলিমিনেট করে, তখন দেখা গেছে পেশেন্টরা অনেক বেটার আছে। এবার ধরুন এখন তো অনেক পেশেন্টই ডায়াবেটিক, মানে বিপির ওষুধ খাচ্ছে, তো সেই জন্য অনেকের জিজ্ঞাসা থাকে যে আমি তো বিপির ওষুধ খাচ্ছি, তাহলে কি আয়ুর্বেদের ট্রিটমেন্ট কি কার্যকরী হবে, মানে এটা কিভাবে ব্যালেন্স হয়? আয়ুর্বেদে অ্যাকচুয়ালি এই যে ব্লাড প্রেশারের ওষুধ আমরা পেশেন্টরা খাই, এটা একটু ব্যাখ্যাটা, যেহেতু আমাদের কাছে পেশেন্টরা বেশিরভাগ সময় প্রেশারের ওষুধ খেতে খেতেই আসে, তখন তো তার এক্স্যাক্ট শরীরের ন্যাচারাল প্রেশারটা বোঝা যায় না, সে কত প্রেশার দেখাচ্ছে, কারণ সে ওষুধ খেয়ে তার ওটা আমরা দেখছি। সেই জন্য আমি বা ডাক্তারবাবুরা, আমাদের আয়ুর্বেদিক ডাক্তারবাবুরা এটা করে, যে কয়েকদিন প্রেশারের ওষুধটা কিছুদিনের জন্য বন্ধ রেখে আগে দেখে তার ন্যাচারাল ব্লাড প্রেশারটা কত থাকছে। এবার যদি দেখা যায় তার ন্যাচারাল ব্লাড প্রেশার, কারোর আমি ওষুধ বন্ধ করলাম, দেখছি 150/90 থাকছে বা 160/90 থাকছে, এবং তাতে পেশেন্ট কমফোর্টে থাকছে না, পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে, তার মেটাবলিক ফাংশন, তার ওভারঅল অ্যাক্টিভিটি, বা সে একটা পেইন অন দ্য নেক, এগুলো বুঝতে পারছে কিনা, মানে সেগুলো তার মধ্যে আসছে কিনা, যদি দেখা যায় সেটা ঠিক আছে, তাহলে আমরা বলি প্রেশারের ওষুধ খুব একটা না খেয়েই আমরা রাখার চেষ্টা করি, বা আয়ুর্বেদিক কিছু ওষুধই দিয়ে আস্তে আস্তে প্রেশারের ওষুধটাকে তার শরীর থেকে বার করে দেওয়ার চেষ্টা করি, মানে অভ্যেস থেকে বার করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে যেই ওষুধ বন্ধ করলাম প্রেশার হাই হয়ে গেল, এসেনশিয়াল হাইপারটেনশনের মতো হলো, তো সেই ক্ষেত্রে প্রেশার ওষুধটা রাখতে হয়, এবং তার সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসা আমরা শিরোধারা করি, অভ্যঙ্গম করি, যাতে প্রেশারটা কন্ট্রোলে চলে আসে। তারপর যদি অ্যাভারেজ ব্লাড প্রেশার কমে যায়, তখন তাদের ডাক্তারবাবুরাই বলেন যে এবার ওষুধটা আপনি কমিয়ে দিন বা বন্ধ করুন। তো এটা দুটোর সঙ্গে রেগুলেট করা যায়, এবং চেষ্টা করা হয় যে একটা সাম্য অবস্থায় নিয়ে এসে প্রেশারটা যাতে তার ওষুধ না খেতে হয়। এই যে ধরুন পেটের সমস্যা, এই কলকাতা শহরের এখন সব থেকে বেশি সার্চ হচ্ছে গুগলে। তো ধরুন এই যে গ্যাস, অ্যাসিডিটি, পেট ফুলে যাওয়া,
এগুলি কি আয়ুর্বেদিকে কোনো ট্রিটমেন্ট হয় না, লাইফস্টাইল ঠিক করলে এগুলো অটোমেটিক ঠিক? না, একটা ব্যাপার হচ্ছে যে অসুখগুলো সব লাইফস্টাইল থেকেই তৈরি হয়, কিন্তু পেশেন্টরা যখন আসে যে কোনো ডাক্তারবাবুর কাছে, তার তখন অলরেডি অর্গানগুলো এর মধ্যে ঢুকে পড়েছে, মানে লাইফস্টাইলটাই অর্গানটাকে একটু একটু ডিগ্রোথ করে। তো সেই জন্য তখন আমাদের অর্গানও চিকিৎসা করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ লাইফস্টাইলটাকেও ঠিক করতে বলতে হয়। যেমন এই যে আপনি বলছেন হাইপার অ্যাসিডিটি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাইফস্টাইলে যে মানুষের খাবারের সময়টা ঠিক নেই, গ্যাপটা ঠিক মেনটেন করতে পারছে না, তাদের দোষ না, তাদের কাজকর্মের সূত্রেই পাচ্ছে না। তা আমরা প্রাথমিকভাবে কিন্তু তাদের লাইফস্টাইলটাকেই প্রথমে বলি ম্যানেজ করুন, আপনার ডায়েট একটা প্ল্যান করে দিয়ে, এবং ডায়েটের টাইমিংগুলো মোর ইম্পর্টেন্ট, সেগুলো করে দিই। কতটা সে প্রোটিন খাবে, কতটা ফ্যাট কন্টেন্ট খাবার খাবে, কতটা কার্বোহাইড্রেট খাবে, এবং কতটা জল সে খাবে। জল যে অনেকটা খেয়ে ফেললেই যে ভালো হয়ে যাবে শরীর, সেটা নয়, কিন্তু তার বডি ওয়েটের সঙ্গে ডিপেন্ড করবে, এবং সে অন্যান্য খাবার কী খাচ্ছে, তার জন্য জল কতটা দরকার, তার ইউরিন আউটপুট ব্যালেন্সটা কেমন থাকছে, সেইটার উপর ডিপেন্ড করে। তো সেই সবগুলো একটা প্ল্যান করলে দেখা যায় তার অনেকের সমস্যা এমনিই ঠিক হয়ে গেছে, আর তারপরে ওষুধপত্র দিতে হয় কিছু। আচ্ছা, হেয়ার ফল, তারপরে আপনার অল্প বয়সে চুল পেকে যাওয়া, চুল পড়ে যাওয়া, এটা এখন তরুণদের একটা খুব বড় চ্যালেঞ্জ। তো এটা আয়ুর্বেদিতে কিভাবে চিকিৎসা হয়? মানে প্রিম্যাচিওর হেয়ার গ্রেইং, হেয়ার থিনিং, এগুলো তো সত্যি এখন খুবই কমপ্লিকেটেড, মানে কমপ্লিকেশনস বেড়ে যাচ্ছে অনেক পেশেন্টদেরই, এবং মানে এজ রেসপেক্টিভ, মানে আপনার ইয়াঙ্গারদের বেশি, সিনিয়রদের তো হচ্ছেই। তো এক্ষেত্রে না মানে যে পেশেন্টরা আসে তাদের অনেকগুলো অ্যাসেসমেন্ট করতে হয়, মানে এলো আর আমি একটা হেয়ারের ওষুধ দিলে এরকম হবে না কিন্তু। মানে প্রাথমিকভাবে যদি মেয়েরা আসে তাদের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখতেই হয়, যেমন তার একটা গাইনোকোলজিক্যাল ইস্যুসগুলো কী আছে, তার ওভারিয়ান অ্যাকশনস কেমন আছে, মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা নিতে হয়, আর পলিসিস্টিক ওভারি আছে কিনা জানতে হয়। তো ওইগুলোতে যদি দেখা যায় হরমোনাল কজ একটা মেজর রোল প্লে করে মেয়েদের হেয়ার ফলের ক্ষেত্রে, এবং থাইরয়েডের ইস্যু থাকলে আরও বাড়ে, অ্যাজ ওয়েল অ্যাজ ওবেসিটি একটা অন্যতম কারণ। ছেলেদের ক্ষেত্রেও হেয়ার ফল হচ্ছে, ছেলেদের হেয়ার ফলের কারণ অনেক সময় থাকে ট্রপিক্যাল, মানে কারোর ক্ষেত্রে খুব ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রেস অ্যাংজাইটির মধ্যে আছে, মেয়েদেরও হয় স্ট্রেস অ্যাংজাইটি। তো এর মূল কাজগুলোকে আগে মানে এগুলো কিন্তু আয়ুর্বেদের মূল কজগুলোকে রিকভার করা সম্ভব। যেমন যদি পলিসিস্টিক ওভারি থাকে, যদি স্ট্রেস স্ট্রেন থাকে, তাহলে আগে সেগুলোর চিকিৎসা করে ফলোড বাই আমি এবার সিমটোমেটিক্যালি যাব, সিস্টেমেটিক্যালি আগে করব, সিমটোমেটিক্যালি তারপর করব, এবং প্রথমে হেয়ার ফল কমানো, তারপর নতুন হেয়ার তৈরি করা, এই জিনিসটাকে গ্রো করতে। মানে এটা কি যদি ধরুন কারো হেয়ার ফল হয়, মানে অনেক সময় হয় না একটা জেনেটিক্যাল একটা প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে সেইটা প্রিম্যাচিওর হেয়ার গ্রেইং এর ক্ষেত্রে বেশি হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু প্রিম্যাচিওর হেয়ার গ্রেইং এর যে পেশেন্টদের কিন্তু আমি প্রথমেই বলে দিই যে না সারার চান্সই বেশি। আচ্ছা, আমি কিছুটা আপনাকে ইমপ্রুভ করতে পারবো বা গ্রেইং এর রেট কমাতে পারবো, কিন্তু যে গ্রেটা অলরেডি হয়ে গেছে সেইগুলো কিন্তু গ্রেই থাকবে। মানে এটা একটা ইমিউনাইজেশনের সমস্যা, মানে ইমিউনিটির ইস্যু, এবং কিছুটা জেনেটিক্যাল। তো সেই জন্য ওটাতে খুব একটা রেজাল্ট ওরিয়েন্টেড চিকিৎসা হয় না। তবে প্রিম্যাচিওর হেয়ার গ্রেইং এর ক্ষেত্রে একটা জিনিস করা যায়, যে নতুন যে হেয়ারগুলো ডেভেলপ করবে সেগুলোর মানে গ্রেনেসটা কম থাকবে, সেই ফরম্যাটে চিকিৎসাটা করতে হয়। ধরুন আজকে ম্যাক্সিমাম মানুষ বলছে কি, গুগলে সার্চ করছে যে আমি ওষুধ খাচ্ছি কিন্তু আমার স্ট্রেস কমছে না, আমার ঘুম হচ্ছে না। তো এটা আয়ুর্বেদিক, অ্যাজ এ আয়ুর্বেদিক ডক্টর আপনি এটা রুট কজটা কিভাবে দেখছেন, মানে এটা কেন হচ্ছে? এবার ব্যাপারটা হচ্ছে যে স্ট্রেস, দেখুন আমি যদি একটা পেশেন্ট বা কেউ এসে বললো, ধরুন আমার অফিসে খুব স্ট্রেস, আমার খুব টেনশন হচ্ছে, পারছি না, তো স্ট্রেস তো অফিসে থাকবেই, মানে সেই অফিসের স্ট্রেসটা তো কেউ কমাতে পারবে না, যে পেশেন্ট সেও পারবে, ডাক্তার তো পারবেই না। তো কিন্তু স্ট্রেসটাকে আমি কীভাবে হ্যান্ডেল করবো, বা স্ট্রেসটাকে আমি স্ট্রেস হিসেবে নেবো কিনা, বা স্ট্রেসটাকে আমি ওভারকাম কীভাবে করব, এই প্ল্যান অফ পলিসিগুলো পেশেন্টদের একটু শেখাতে হয়, এবং সেইটাতেই কিন্তু দেখা যায় অনেকটা রিকভার হয়। আর স্ট্রেসে যেটা অ্যাসোসিয়েটেড এফেক্ট হয়, যে ঘুম আসছে না, ইনসমনিয়াটা বেড়ে যায়, এবং তার একটা মানে অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অনেকের ক্ষেত্রেই হয়, প্যানিক অ্যাটাক হয় খুব কমন, সেইগুলোকে কিন্তু শিরোধারা দিয়ে কন্ট্রোল করে দেওয়া যাবে। মানে একটা পার্টিকুলার থেরাপি আছে, সেইটা দিয়ে কন্ট্রোল করে দেওয়া যায়। সেইটা কন্ট্রোল হলে পেশেন্ট অনেকটা নিজেই ভাবে যে না, আমি বোধহয় বেটার ফিল করছি, এবং তখন সে স্ট্রেসটাকে আরও বেটার হ্যান্ডেল করে। মানে একটা কিছু পজিটিভ তার মধ্যে যদি না আসে, সে বেটার হ্যান্ডেল করতে পারবে না। এবং এখনকার ছেলেদের যেমন স্ট্রেস আছে, ছেলেদের স্ট্রেস থেকে বেরোনোরও কিন্তু ক্ষমতা আছে। আমি ইয়াঙ্গার জেনারেশনের পেশেন্টদের দেখি,
তারা কিন্তু অনেক স্ট্রেস নেয় এবং সেই স্ট্রেসটাকে হ্যান্ডেলও করে। কিন্তু এবার হ্যান্ডেল করতে তাকে আমরা হেল্প করব। সেই হেল্পটা হচ্ছে তার ঘুমটাকে বেটার করব, তার প্যানিক অ্যাটাক যাতে না আসে সেইটার ব্যবস্থা করব। সেই জন্য যে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি শিরোধারা, নস্যম, অভয়ঙ্গম এগুলো খুব কার্যকরী রোল প্লে করছে এবং পেশেন্টরা ভালো থাকে মোটামুটি। আচ্ছা, যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, বা কেউ জিজ্ঞেস করে যে আমি আজ থেকে ভালো ঘুমোতে চাই, তো তার জন্য আপনার কিছু যদি সহজ তাকে টিপস থাকে? সহজ টিপস হচ্ছে তার লাইফস্টাইলটা, সারাদিনের অ্যাক্টিভিটিটা দেখতে হবে। আমি যদি সকালে ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টের সঙ্গে তার লাঞ্চের গ্যাপ, যাতে তার মেটাবলিক ফাংশনটা ইমপ্রুভ করে। যত ভালো মেটাবলিক ফাংশন, বিএমআর সকালের দিকে ভালো থাকবে, রাত্রের দিকে বিএমআরটা আমার যতক্ষণ না জিরো হবে ততক্ষণ তো ঘুম আসবে না। সুতরাং তার সারা দিনের মধ্যে বিএমআইটা ইন্ডেক্সটা হাই থাকতে হবে এবং তার অ্যাক্টিভিটিস, চলাফেরা, যদি সে দুপুরবেলা ধরুন অফিসে গিয়ে চুপচাপ বসে রয়েছে, কাজ করলো না, তাহলে তার রাত্রে ঘুম আসতে দেরি হবে। এবং তার বিএমআইটাকে সারাদিনের মধ্যে অ্যাক্টিভ রাখতে হবে, তাহলেই রাত্রিবেলা ঘুম আসবে। এবং রাত্রিবেলা অ্যাসোসিয়েটেড চিন্তাভাবনা, এখন যেটা হয়েছে ফোন দেখা, তার সঙ্গে ল্যাপটপ নিয়ে বসে থাকা, ফোন নিয়ে বসে থাকা, ওইগুলোকে একটু পরিহার করতে হবে। স্ক্রিন টাইম কমাতে হবে। এবং আমি সেগুলো পেশেন্টদের বলি যে তুমি ধরো 8:30টার মধ্যে ডিনার কমপ্লিট করো, 9টা অবধি বসে তুমি খবরের কাগজ পড়ো, ফোন দেখো না, খবরের কাগজ পড়ো বা কোনো বই পড়ো, তুমি 9:30টার মধ্যে ঘুমোতে যাও। ধরুন যারা অনেক রাত্রি করে বাড়ি ফিরছে, 11টায় বাড়ি ফিরছে, তাদেরকে বলি যে আগে তুমি এসে কিছুক্ষণ বাড়ির মধ্যে অ্যাক্টিভিটি করো, তার কিছুক্ষণ পরে খাও এবং তার 15 মিনিট পরে তুমি ঘুমোতে যাও। এবং এর মধ্যে টোটাল মোবাইলটাকে অফ করে রাখো, চেষ্টা করো অ্যাটলিস্ট, মানে না প্রয়োজন হলে মোবাইলটা না ধরতে। তাহলে সেক্ষেত্রেই ঘুম বেটার আসবে। ঘুমের ওষুধের থেকেও কিন্তু এগুলো বেশি বেটার রোল প্লে করে। ঘুমের ওষুধ দিয়ে তো আমি জোর করে ঘুম পাড়িয়ে দিতে পারি, কিন্তু চেষ্টা করতে হবে মানুষকে নিজে থেকে আমি ঘুমের ওষুধ না করে খেয়ে ন্যাচারাল ওয়েতে। এবং খুব কার্যকরী রোল প্লে করে কিন্তু যদি স্ক্রিন টাইমটা কমানো যায়। এখন তো মোবাইলটাই হয়ে গেছে আমাদের জগৎ। আগেকার দিনে কিন্তু প্রত্যেকেই বাড়ি রাত্রিবেলা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তো। এখন বই পড়াটা প্রচন্ড কমে গেছে। সেই বই পড়লে কিন্তু আবার মানে ঘুমটা বেটার তাড়াতাড়ি আসে, দেখেছি। আচ্ছা, মানে এখন একটা খুব বড় সমস্যা যেটা আমাদের দেখছি, যেটা ওবেসিটি, যেটা আপনি একটু আগেই বলছিলেন। মানে অনেকে বলছে আমি কিছু খাচ্ছি না তাও মোটা হয়ে যাচ্ছি, আবার অনেকে বলছে যে আমি এত কিছু খাচ্ছি কিন্তু মোটা হচ্ছি না। তো অ্যাজ এ আয়ুর্বেদ ডক্টর আপনি এটাকে কিভাবে ট্রিট করবেন? আয়ুর্বেদিক প্র্যাকটিশনারদের একটাই এখানে মোটো অফ ট্রিটমেন্ট হওয়া উচিত যে আমি তার ইন্টারনাল ডাইজেস্টিভ প্যাটার্নটাকে ঠিক করব। কিছু খাচ্ছি না মোটা হয়ে যাচ্ছি, সে কিছু মানে না খেলেও মোটা হয়ে যাবে সে, মানে অনেকে বলে জল খেলেও মোটা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি সে কিন্তু মোটাটা হয়ে যাচ্ছে তার অ্যাডিশনাল ফ্যাট ডিপোজিশনটা বডির মধ্যে, টিস্যুর মধ্যে হচ্ছে, যেটা ভেঙে বেরিয়ে যাওয়ার কথা। এখানে লিভারের রোল, লিভার কি করে যে গ্লাইকোজেনকে গ্লুকোজে ট্রান্সফার করে। অনেক সময় লিভার যদি সেই প্যাটার্নটা তার হারিয়ে যায়, তার বাইল সিক্রেশন কমে যায়, তখন তার গ্লাইকোজেন ট্রান্সফার হবে না এবং তখন লিভার আস্তে আস্তে ফ্যাটি হবে। এবং ফ্যাটি লিভার যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি অন্যান্য মেটাবলিক রেটগুলো কমে যাবে এবং ফ্যাট হিসেবে থেকে যাবে শরীরে। তো সেই ফ্যাট যাতে না স্টাবন হয়ে যায় বা তার অন্যান্য হরমোনাল প্রবলেমগুলো এর সাথে দেখতে হয়, তো সেই অ্যাক্টিভিটিটা যদি ভালো হয়, আমরা ডাক্তার হিসেবে সেটাই বলবো যে তোমার খাওয়া দাওয়ার অভ্যেসটা ঠিক করো, তোমার ডায়েট প্যাটার্নটাকে ঠিক করো, তোমার ঘুমটাকে ঠিক করো। অল্প ঘুম হলেও কিন্তু অনেক সময় ওবেসিটি শুরু হয়ে যায়। এবং তোমার হরমোনাল যে সমস্যাগুলো সেগুলোকে ঠিক করো, তাহলেই ওবেসিটি কন্ট্রোল করা যাবে। মানে এখানে আমি একটা আর জিনিস, যতটা সম্ভব অ্যাক্টিভিটির মধ্যে থাকো। মানে এখানে আমি একটা জিনিস দেখছিলাম, যেটা হচ্ছে আমরা ক্র্যাশ ডায়েট কিছু একটা আছে, আর আয়ুর্বেদিক ডায়েট। এখন ক্র্যাশ ডায়েট তো মানে বেশি দিন আগে, এখন অনেক রকম ডায়েট বেরিয়ে গেছে, ডায়েটের অনেক ভেরিয়েশন এসে গেছে। ওয়ান্স মিল এ ডে, মানে সারাদিনে একবারই খাচ্ছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এগুলো এসে। আয়ুর্বেদে এগুলো কোনোটাই কিছু নেই। আয়ুর্বেদে জেনারেলি যেটা বলা ছিল যে মানে সূর্যাস্তের পরেই বা সূর্যাস্তের ঠিক আগেই ডিনারটা কমপ্লিট করে নিতে, সেটাই এখনকার দিনে এসে গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এবং সেভাবেই বলছে সবাই। কিন্তু আয়ুর্বেদে হচ্ছে প্রপার খাওয়া, যদি স্মল অ্যামাউন্টে ফ্রিকোয়েন্টলি খাওয়া যায়, মানে ফ্রিকোয়েন্টলি খেয়ে একটা টাইম স্টমাককে 12 ঘন্টা রেস্ট দেওয়া যায়, তাহলে কিন্তু সেটাই ডায়েটটা প্রপার হবে ওবেসিটি না আসার জন্য। তো ক্র্যাশ ডায়েটের দরকার নেই, আয়ুর্বেদিক ডায়েট মেথোডোলজি আর আছে, ডাক্তারবাবুরা সবাই জানেন, তো সেইভাবে করলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, আমরা তো আমাদের পডকাস্টে একদম শেষের দিকে চলে এসেছি। এই যে আমাদের শহর কলকাতা, এখানে না
এখন সব থেকে লোক মানে আস্তে আস্তে লোকের আয়ুর্বেদিকের উপর আস্থা ফিরছে, যেটা ধরুন আমাদের এই যে আয়ুর্বেদিক, এটা হচ্ছে আমাদের বৈদিক যুগ থেকে এসছে, বাট মাঝখানে জিনিসটা হারিয়ে গিয়েছিল। বাট এখন কিন্তু আবার লোক আস্তে আস্তে আয়ুর্বেদিকের উপর একটা আস্থা বা ভরসা এগুলো আস্তে আস্তে আসছে। তো এখন প্রচুর লোক গুগলে সার্চ করছে যে ভালো আয়ুর্বেদিক ডক্টর বা ক্লিনিক কোথায় আছে কলকাতাতে। তো আপনার যে সংস্থা আয়ুষ আয়ুর্বেদিক, তো এটাকে আপনি কিভাবে আলাদা করেন? মানে না, আমি একটা কথা বলতে চাই, কলকাতায় সত্যি আয়ুর্বেদিক ওরিয়েন্টেশন বাড়ছে এবং প্রপার আয়ুর্বেদিক চিকিৎসক লোক খুঁজছে। নিশ্চয়ই সমস্ত চিকিৎসকরাই ভালো, সমস্ত আমাদের এখানে অনেকগুলো মেডিকেল কলেজ আছে, আয়ুর্বেদিক মেডিকেল বেঙ্গলে আছে 3-4টে। আয়ুষ আয়ুর্বেদা আলাদা নয়, মানে আমরা চেষ্টা করছি ভালো চিকিৎসা ব্যবস্থা, মানে যতটা সম্ভব সবার ডাক্তারই চেষ্টা করে, আমরাও চেষ্টা করছি। এবার যেটা হচ্ছে যে আমরা এটা তৈরি করেছিলাম 5জন চিকিৎসক মিলেই। তো সুতরাং এটা আমাদের ওরিয়েন্টেশনটা প্রথম থেকেই পেশেন্ট ফ্রেন্ডলি, পেশেন্টের জন্য ছিল। তো আমরা যেহেতু আমরা শোধন এবং শমন চিকিৎসা দুটো একসাথেই করার চেষ্টা করছি, মেডিসিনস এবং পঞ্চকর্মা, তাহলে সেই দিক থেকে একটু আলাদা বলতে পারা যায় যে এখানে চিকিৎসাটার একটা 360 ডিগ্রি সলিউশন হতে পারে। হোলিস্টিক অ্যাপ্রোচ, তার সঙ্গে প্রপার মেথডিক্যাল ট্রিটমেন্ট, দুটো একসাথে করা যেতে পারে। আচ্ছা, এটা একদম লাস্ট একটা কোশ্চেন আপনার কাছে, যেটা হচ্ছে আমাদের এই লেট নাইট, রাত্রি করে বাড়ি খাওয়া, রাত্রি করে শোয়া, এটা এখন আমাদের শহরে একটা রুটিন। তো এর মাঝখানে আমরা কিভাবে হেলথটাকে ঠিক রাখতে পারবো, এটা সম্পর্কে যদি আপনি একটা দুটো আপনার টিপস দেন। হেলথ ঠিক রাখার প্রধান হচ্ছে কিন্তু ওঠাটা, মানে রাইজিং স্লিপ থেকে, ঘুম থেকে ওঠাটা একটু আগে করতে হবে, মানে অ্যারাউন্ড ভোরবেলার মধ্যে করতে হবে। তারপরে একটু এক্সারসাইজ করতে হবে এবং ব্রেকফাস্টটাকে পরিমাণ মতো করতে হবে। তারপরে লাঞ্চটাকে অনেক কম করতে হবে। সেটা সবাই জানে এই জিনিসটা, কিন্তু সেটাকে একটা মেথডের মধ্যে করতে হবে এবং দিনের পর দিন এইটাই প্র্যাকটিস করতে হবে। আর রাত্রিবেলা ঘুমানোটা লেট নাইট করা যাবে না, এবং ঘুমানোর আগে একটুখানি ওয়াক করে নিতে হবে। এবং ডিনারের আগে, ঘুমানোর আগেও যে ডিনার, তার আগে যদি একটুখানি ওয়াক করে তারপর ডিনার করা যায়, এবং ডিনার করে যদি আবার একটু ঘরের মধ্যে হেঁটে শুতে যাওয়া যায়, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর দ্য স্লিপ। এবং পেশেন্টেরও অনেক কুল কাম কম্পোজ থাকে, এবং সেটা কিন্তু তার শরীরের রোগের জন্যও খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে এত সহজভাবে সুন্দরভাবে এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সম্পর্কে আমাদের বললেন, তো আশা করছি এই পডকাস্ট যারা দেখছেন তাদের খুবই উপকার হবে। আমার একটা সাজেশন সবারই কাছে আছে যে যদি কোনো শরীরে ছোট রোগ বা ছোট সমস্যা তৈরি হয়, ফেলে রাখবেন না, খুব তাড়াতাড়ি আপনি কোনো ডক্টর বা আয়ুর্বেদিক ডক্টরকে দেখান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের এই পডকাস্টটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।